আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর ১১ পর্ব। ল্যাংডন সবেমাত্র নিজের ধারণাটায় বিশ্বাস করতে শুরু করেছে। তারপরও বিবেচনা করছে কে তাদেরকে এই চোঙাটা দিয়েছে, কিভাবে সেটা তাদেরকে দিয়েছে। এখন বাক্সটার উপরে আঁকা গোলাপটা দেখে ল্যাংডন একটা উপসংহারে পৌঁছাতে পারল। আমি প্রায়োরিক কিস্টোন ধরে রেখেছি। কিংবদন্তিটা খুবই যথার্থ। কিস্টোন হলো এক ধরনের কোডবদ্ধ পাথর যা গোলাপ প্রতীকের নিচে রাখা আছে। রবার্ট, সোফি তাকে দেখছিল। কি হচ্ছে বলো তো? ল্যাংডন তার ভাবনাগুলো সমন্বিত করার জন্য কিছু সময় নিল। তোমার দাদু কি কখনো তোমাকে লা ক্লেভদা ভূত সম্পর্কে বলেছিল? সিন্দুক মানে ভল্টের চাবি? সোফি অনুবাদ করে নিল। না, এটা তো হলো আক্ষরিক অনুবাদ। ক্লেভদা ভূত হলো একটা সাধারণত স্থাপত্য বিষয়ক পদবাচ্য। ভূত মানে ব্যাংকের ভল্ট নয়, এটার অর্থ খিলানযুক্ত পথের ভেতরে একটা ভল্ট, যেমন গম্বুজওয়ালা ছাদ। কিন্তু গম্বুজওয়ালা ছাদের তো চাবি থাকে না। সত্যি বলতে কি থাকে, প্রতিটি পাথরের তৈরি গম্বুজওয়ালা ছাদেরই একটা কেন্দ্র থাকে, যাকে বলে কিলকাকর পাথর। একেবারে উপরে থাকে সেটা, বাকি টুকরোগুলোকে একসঙ্গে সংযুক্ত করে সমস্ত ভরটা বহন করে থাকে। এই পাথরটাকে স্থাপত্যকলায় বলা হয় খিলানের চাবি বা ভল্ট কি। ইংরেজিতে এই জিনিসটাকেই আমরা কিস্টোন বলি। ল্যাংডন সোফির চোখের দিকে তাকালো, কথাটার কোনো স্বীকৃতি তাতে ঝলক দিচ্ছে কিনা সেটা দেখার জন্য। সোফি কাঁধ ঝাঁকিয়ে ক্রিপেক্সের দিকে তাকালো, কিন্তু এটা মোটেও কোনো স্টোন নয়। ল্যাংডন জানে না কোত্থেকে শুরু করবে। ভবন নির্মাণের ব্যাপারে কিস্টোন হলো একটা মেশিনারি কৌশল, আর এটা মেশনিক ভ্রাতৃসংঘের প্রথম দিকে সবচাইতে গুপ্তবিদ্যা হিসেবে বজায় ছিল। রয়্যাল আর্চ ডিগ্রি, স্থাপত্য, কিস্টোন সবগুলোই একটার সাথে আরেকটা সংযুক্ত। কিস্টোন দিয়ে গম্বুজ বানানোর গুপ্তবিদ্যাটা মেশন ভাইদেরকে যথেষ্ট পরিমাণে সম্পদশালী কারিগর বানিয়েছিল, আর তারাও এটাকে গোপন রেখেছিল দীর্ঘদিন। তারপরও রোজউড বক্সের কিস্টোনটা আসলে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস। প্রায়োরি কিস্টোনটা তারা এখন যেটা ধরে রেখেছে সেরকম যদি কিছু থেকে থাকে, ল্যাংডন যেমনটা কল্পনা করেছিল মোটেও সেরকম কিছু নয়। প্রায়োরি কিস্টোনটা আমার জানা কিস্টোনের মতো কিছু নয়, ল্যাংডন স্বীকার করল। হলিগ্রেল সম্পর্কিত আমার আগ্রহ সাধারণ প্রতীকী, তো সেটা আসলে কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা আমার কাছে একেবারে গুরুত্বহীন একটি বিষয়। সোফির ভুরু দুটো কপালে উঠল। হলিগ্রেলের খোঁজ? ল্যাংডন একটা অস্বস্তি নিয়ে মাথা ঝাঁকালো। পরের কথাগুলো সাবধানে বলল। সোফি, প্রায়োরিদের মতে কিস্টোন হলো একটা কোডবদ্ধ মানচিত্র, হলিগ্রেলের লুকিয়ে রাখা জায়গাটার মানচিত্র। সোফির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর তুমি মনে করছো এটা সেই জিনিস? ল্যাংডন বুঝতে পারল না কি বলবে। তার কাছেও কথাটা অবিশ্বাস্য শোনালো। তারপরও সব কিছু দেখে মনে হচ্ছে কিস্টোনই হলো একমাত্র যৌক্তিক সমাপ্তি। একটা খোদাই করা শিলালিপি গোলাপ প্রতীকের নিচে লুকিয়ে রাখা আছে। ক্রিপ্টেক্সটার নকশা করেছেন লিওনার্দো দা ভিঞ্চি, প্রায়োরি অফ সায়নের সাবেক গ্র্যান্ডমাস্টার। এই জিনিসটা দেখে মনে হচ্ছে এটা অবশ্যই প্রায়োরিদের একটা কিস্টোন। একজন সাবেক গ্র্যান্ডমাস্টারের নীল নকশা আরেকজন গ্র্যান্ডমাস্টার কর্তৃক বাস্তবায়িত করা হয়েছে শত বছর বাদে। এটা এতটাই নিশ্চিত যে বাতিল করা যায় না। বিগত দশক ধরে ঐতিহাসিকগণ ফ্রান্সের চার্চগুলোতে কিস্টোনটা খুঁজে চলেছেন। গ্রেইল অন্বেষণকারীরা প্রায়োরিদের দ্ব্যর্থবোধক সাংকেতিক বার্তার সাথে পরিচিত ছিল। তারা লা ক্লেভদা ভূতকে আক্ষরিক অর্থে কিস্টোন হিসেবে চিহ্নিত করেছে। একটা স্থাপত্য, খোদাই করা একটা পাথর, খিলানযুক্ত কোনো চার্চের গোপন কক্ষের ভেতর রাখা আছে, গোলাপ প্রতীকের নিচে। স্থাপত্য জগতে গোলাপের কোনো কমতি নেই। গোলাপ জানালা বা রোজ উইন্ডোজ, রোসেট রিলিফ, এবং অবশ্যই সিনকোয়ে ফয়েলস দিয়ে পূর্ণ 5 পাপড়ির মনোরম গোলাপ প্রায়শই চার্চের ছাদে পাওয়া যায়, ঠিক কিস্টোনের উপরে। লুকানো জায়গাটা নারকীয়ভাবে খুবই সহজ সরল। হলিগ্রেলের মানচিত্রটা কোনো বিস্তৃত চার্চের সাথে সম্পর্কিত। চার্চের যাতায়াতকারীরা না বুঝে হেঁটে চলে সেটার উপর দিয়ে। এই ক্রিপ্টেক্সটা কিস্টোন হতে পারে না।
সোফি দ্বিমত পোষণ করল। এটা খুব বেশি পুরনো নয়, আমি নিশ্চিত আমার দাদু তৈরি করেছেন। এটা কোনো প্রাচীন গ্রেল কিংবদন্তির অংশ হতে পারে না। আসলে, ল্যাংডন জবাব দিল। সে অনুভব করল তার ভেতরে একটা উত্তেজনা ছড়াচ্ছে। বিশ্বাস করা হয় কিস্টোনটা কয়েক দশক আগে প্রায়রিরা তৈরি করেছে। সোফির চোখে অবিশ্বাসের ছটা। কিন্তু এই ক্রিপ্টেক্সটা যদি হোলি গ্রেইলের লুকানো জায়গার খোঁজ দিয়ে থাকে, তবে সেটা আমার দাদু আমাকে কেন দিবেন? এটা কিভাবে খুলতে হবে সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, কিংবা এটা দিয়ে আমি করবোটা কি। এমনকি আমি জানিও না হোলি গ্রেইল আসলে কি। ল্যাংডন বুঝতে পারল সোফি ঠিকই বলছে, যদিও সে এখনও তার কাছে হোলি গ্রেইলের সত্যিকারের বৈশিষ্ট্যটা কি সেটা ব্যাখ্যা করেনি। সেই গল্পটা আপাতত তোলা থাক। এই মুহূর্তে তারা কিস্টোনটা নিয়ে ব্যস্ত। যদি এটা সেই জিনিস হয়ে থাকে। তাদের নিচে বুলেট প্রুফ চাকাটার গর্জনকে ছাপিয়ে ল্যাংডন খুব দ্রুত সোফিকে তার জানা মতে কিস্টোনটা কি সেটা ব্যাখ্যা করতে শুরু করল। শত শত বছর ধরে প্রায়রিদের সবচাইতে বড় সিক্রেটটা হলো হোলি গ্রেইলের অবস্থান। সেটা কখনো লেখা হয়নি। নিরাপত্তার খাতিরেই সেটা মৌখিকভাবে প্রত্যেক সেনেকের কাছে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তরিত হয়ে আসছে। তবে যেভাবেই হোক, বিগত শতাব্দীর কোনো এক সময় একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রায়রিরা তাদের নীতি বদলেছে। সম্ভবত সেটা এজন্য যে নতুন ইলেকট্রনিক সক্ষমতার যুগ সমাগত হয়েছে। কিন্তু প্রায়রিরা শুরুতে প্রতিজ্ঞা করেছিল তারা কখনো গোপন পবিত্র স্থানটি সম্পর্কে মুখ খুলবে না। তাহলে সিক্রেটটা তারা কিভাবে হস্তান্তর করত? সোফি জিজ্ঞেস করল। এখানেই কিস্টোনের কথা এসে যায়। ল্যাংডন ব্যাখ্যা করল। যখন শীর্ষ 4 জন ব্যক্তির একজন মৃত্যুবরণ করে থাকেন, তখন নিচের সারি থেকে একজনকে সেনেক্য হিসেবে অধিষ্ঠিত করার জন্য বেছে নেওয়া হয়। নতুন সেনেক্যকে হলি গ্রেইলের গোপন স্থানটি না জানিয়ে বরং তাকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যোগ্য হিসেবে প্রমাণ করার সুযোগ দেওয়া হয়। এর কথা শুনে সোফি একটু দ্বিধাগ্রস্ত হলো। হঠাৎ করেই ল্যাংডনের মনে পড়ে গেল সোফির দাদু কিভাবে তার সাথে গুপ্তধন খোঁজা খেলাটা খেলতেন। প্রিভ দ্য মেরিট, মানে মেধা যাচাই। মানতেই হয় কিস্টোনটা সেরকম একটি ধারণা। তারপরও এরকম পরীক্ষা গোপন সংগঠনের মধ্যে খুব সাধারণ একটি ঘটনা। ম্যাসনরা এক্ষেত্রে বেশ সুপরিচিত ছিল, যেখানে সদস্যরা উচ্চপদ অর্জন করে থাকতেন বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা আর মেধার পরীক্ষা দেবার মধ্য দিয়ে, যাতে করে তারা গোপন রাখার সক্ষমতা অর্জন করতে পারে। বহু বছর ধরে সেটা করা হয়ে থাকত। কাজটা ক্রমাগতভাবেই কঠিন হয়ে থাকত। তো কিস্টোনটা হলো প্রিভিউ দ্য মেরিট। সোফি বলল, যদি একজন উদীয়মান প্রায়রি সেনেকো এটা খুলতে পারেন, তবে তিনি এর তথ্যটার মালিক বনে যান। ল্যাংডন মাথা নেড়ে সায় দিল। আমি ভুলে গিয়েছিলাম তুমি এ ধরনের জিনিসের সাথে পরিচিত। শুধুমাত্র আমার দাদুর সাথেই নয়, ক্রিপ্টোলজিতে এটাকে বলা হয় আত্মস্বীকৃত ভাষা। এর মানে তুমি যদি এটা পড়তে পারো, তবে তুমি জানতে পারবে ওতে কি বলা হয়েছে। ল্যাংডন একটু ইতস্তত করল। সোফি, তুমি বুঝতে পারছো, যদি এটা সত্যিই একটা কিস্টোন হয়ে থাকে, তবে ধরে নিতে হবে তোমার দাদু প্রায়রিদের ভেতরে খুবই শক্তিশালী অবস্থানে ছিলেন। তাকে হতে হবে শীর্ষ 4 জন সদস্যের একজন। সোফি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তিনি সিক্রেট সোসাইটিতে খুবই শক্তিশালী অবস্থানে ছিলেন, এ ব্যাপারে আমি একদম নিশ্চিত। আমি অনুমান করতে পারি সেটা প্রায়রিই ছিল। ল্যাংডন অবাক হয়ে বলল, তুমি জানতে তিনি সিক্রেট সোসাইটিতে ছিলেন? 10 বছর আগে আমি এমন কিছু দেখেছিলাম যা আমার দেখার কথা ছিল না। তখন থেকে আমরা আর কথাবার্তা বলিনি। সে একটু থামল। আমার দাদুর দলটির শীর্ষ পর্যায়েরই শুধু ছিলেন না, আমার বিশ্বাস তিনি ছিলেন একেবারে উচ্চ পদের একজন সদস্য। এইমাত্র সে যা বলল, ল্যাংডন তা বিশ্বাস করতে পারল না। গ্র্যান্ড মাস্টার? কিন্তু এটা তোমার জানার কথা নয়। আমি এ ব্যাপারে কিছুই বলবো না। সোফি অন্যদিকে তাকিয়ে রইল। তার অভিব্যক্তি যতটা দৃঢ় ততটাই যন্ত্রণাকাতর। ল্যাংডন বিস্ময়ে হতবাক হয়ে বসে রইল। জ্যাকসনিয়া গ্র্যান্ড মাস্টার? যদিও শুনতে খুব অদ্ভুত মনে হচ্ছে, তারপরও এটা যদি সত্যি হয়ে থাকে, ল্যাংডনের মনে হলো তাহলে ব্যাপারটা খুব ভালোই হয়। একেবারে খাপে খাপে মিলে যায়। হাজার হোক, আগের গ্র্যান্ডমাস্টাররাও ছিলেন বিখ্যাত সব ব্যক্তি আর শৈল্পিক সত্তার অধিকারী। এর সত্যতা কয়েক বছর আগে প্যারিসের বিবলিওথেক ন্যাশনাল তাদের লো ডোসিয়ার সিক্রেট নামে পরিচিত কাগজে খবরটা ফাঁস করেছিল। প্রায়রই ঐতিহাসিক এবং গ্রেইল অন্বেষণকারীদের সবাই ডোসিয়ারটা পড়েছে।
নাম্বার 4LM:249-এর ক্যাটালগটা ডোসিয়ার সিক্রেট নামে পরিচিত। অনেক বিশেষজ্ঞ কর্তৃক সেটা বিশ্বাসযোগ্য বলে স্বীকৃত হয়েছে। ঐতিহাসিকরা এটা দীর্ঘদিন ধরেই খুঁজছিলেন। প্রায়োরি গ্র্যান্ডমাস্টারদের মধ্যে অন্যতম ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, বেত্তিচেল্লি, স্যার আইজাক নিউটন, ভিক্টর হুগো এবং সাম্প্রতিককালে জ্যাক অক্তো, প্যারিসের বিখ্যাত শিল্পী ও কবি। তবে জ্যাকসনিয়া নয় কেন? ল্যাংডন বুঝতে পারল আজ রাতে সনিয়ের সাথে তার সাক্ষাৎটা না হওয়াতে কি অপরিমেয় ক্ষতি না হয়ে গেছে। প্রায়োরিদের গ্র্যান্ডমাস্টার আমার সাথে দেখা করার জন্য একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন, শিল্প সংক্রান্ত নিছক গল্পগুজব করার জন্য। আচমকাই তার মনে হচ্ছে তা নয়। হাজার হোক, যদি ল্যাংডনের মন যা বলছে তা সত্য হয়ে থাকে, তবে প্রায়োরি অফ সায়নের গ্র্যান্ডমাস্টার ভ্রাতৃসংঘের ধারাবাহিকতায় কিস্টোনটা তার নাতনির কাছে হস্তান্তর করে গেছেন এবং বারবার তাকে রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করার জন্য তাগাদা দিয়েছেন। অসম্ভব। তারপরও ল্যাংডনের কাছে ব্যাপারটা খাপ খাচ্ছে না। সনিয়া কেন এমন আচরণ করলেন? তিনি যদি মারা যাওয়ার আশঙ্কাই করে থাকেন, তবে তো আরও 3জন সেনাকো ছিলেন যারা প্রায়োরিদের সিক্রেটটা রক্ষা করতে পারেন। তবে কেন সনিয়া তার নাতনির কাছে কিস্টোনটা দেবার জন্য এত ঝুঁকি নিতে গেলেন, যখন দুজনের মধ্যে সম্পর্কটা মোটেও ভালো ছিল না? আর কেনই বা ল্যাংডনকে জড়ানো হলো, একেবারে অপরিচিত একজন? এই পাজলের একটা অংশ এখনও পাওয়া যাচ্ছে না। ল্যাংডন ভাবল, উত্তরটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। গাড়ির ইঞ্জিনের ধীর গতির শব্দ তাদের দুজনকে তাকাতে বাধ্য করল। টায়ারে খ্যাচ খ্যাচ করে একটা শব্দ হলো। সে কেন গাড়ি থামালো? ল্যাংডন অবাক হয়ে ভাবল, ভার্নেট তাদেরকে বলেছিল তাদেরকে শহরের বেশ বাইরে নিরাপদে নিয়ে যাবেন। সোফি ল্যাংডনের দিকে অস্বস্তিতে তাকালো। দ্রুত ক্রিপ্টেক্সটার বাক্স বন্ধ করে ল্যাংডন সেটা তার জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে ফেলল। দরজা খুলে গেলে ল্যাংডন অবাক হয়ে দেখল গাড়িটা রাস্তা থেকে অনেক দূরে একটা বনের মধ্যে থেমেছে। ভার্নেটের চোখে অদ্ভুত চাহনি, তার হাতে একটা পিস্তল। এই জন্য আমি দুঃখিত, তিনি বললেন। এছাড়া আমার আর কিছুই করার ছিল না। আদ্রে ভার্নেটকে পিস্তল হাতে খুবই অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু তার চোখের দৃঢ়তা দেখে ল্যাংডন আঁচ করতে পারল তার সাথে উল্টাপাল্টা কিছু করাটা হবে বোকামি। আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে জোর করতেই হবে। অস্ত্রটা তাদের দুজনের দিকে তাক করে নিয়ে ভার্নেট বললেন, বাক্সটা নিচে নামিয়ে রাখুন। সোফি বাক্সটা তার বুকে চেপে ধরল। আপনি বলেছিলেন আপনি এবং আমার দাদু বন্ধু ছিলেন। আপনার দাদুর সম্পদ রক্ষা করা আমার কর্তব্য, ভার্নেট জবাব দিলেন। আর আমি ঠিক সেই কাজটি করছি। এখন বাক্সটা নিচে নামিয়ে রাখুন। আমার দাদু এটা আমাকে দিতে চেয়েছেন, সোফি জানালো। নামিয়ে রাখুন বলছি। ভার্নেট তার অস্ত্রটা উঁচিয়ে ধরে বললেন। সোফি বাক্সটা তার পায়ের কাছে নামিয়ে রাখল। মিস্টার ল্যাংডন, ভার্নেট বললেন, আপনি বাক্সটা আমার কাছে নিয়ে আসুন, আর সতর্ক থাকবেন। আমি আপনাকে বলছি এই জন্য যে আপনাকে গুলি করতে আমি একটু দ্বিধা করব না। ল্যাংডন ব্যাংকারের দিকে অবিশ্বাস ভরে তাকালো। আপনি কেন এসব করছেন? আপনি কি ভাবছেন? ভার্নেট চট করে জবাব দিলেন। তার ইংরেজি উচ্চারণটা একটু বদলে গেল। আমার গ্রাহকের সম্পত্তি রক্ষা করতে। আমরাই এখন আপনার গ্রাহক, সোফি বলল। অদ্ভুত একটা ভাবনায় ভার্নেটের মুখ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাদমোয়াজেল নেভু, আমি জানি না আপনি কিভাবে এই চাবিটা আর অ্যাকাউন্ট নাম্বারটা আজ রাতে পেয়েছেন, তবে নিশ্চিতভাবেই মনে হচ্ছে উল্টাপাল্টা কিছু হয়েছে। আমি যদি জানতাম আপনাদের অপরাধটা কি, তবে আমি কখনো আপনাদেরকে ব্যাংক থেকে বের করতে সাহায্য করতাম না। আমি আপনাকে বলেছি, সোফি বলল, আমার দাদুর মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভার্নেট ল্যাংডনের দিকে তাকালেন। তারপরও রেডিওতে ঘোষণা দেওয়া হচ্ছে যে আপনি কেবল জ্যাকসনেকে খুন করেননি, বরং বাকি 3জনকেও হত্যা। কি? ল্যাংডন বজ্রাহত হল। আরও 3টা খুন হয়েছে? সে নিজে যে প্রধান সন্দেহভাজন, তার থেকেও এইমাত্র বলা সংখ্যাটা তাকে বেশি ভাবিত করল। মনে হচ্ছে এটা কাকতালীয় নয়। 3জন সেনেক্কো। ল্যাংডনের চোখ নিচে রাখা রোজউড বক্সের দিকে চলে গেল। সেনেক্কোরা যদি মারা গিয়ে থাকেন, তো সনিয়ার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। তাকে কিস্টোনটা অন্য কারো কাছে হস্তান্তর করতেই হতো। আমি আপনাদের পুলিশের হাতে তুলে দেবার পরই তারা এটা খুঁজে দেখতে পারবে, ভার্নেট বললেন। আমি আমার ব্যাংককে ইতিমধ্যেই খুব বেশি জড়িয়ে ফেলেছি।
সোফি ভার্নেটের দিকে তাকালো। আপনার নিশ্চয়ই আমাদেরকে তুলে দেবার কোনো অভিপ্রায় নেই। তাহলে তো আপনি আমাদেরকে ব্যাংকেই নিয়ে যেতেন, অথচ তার বদলে আপনি আমাদেরকে এখানে নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করছেন। আপনার দাদু আমাকে ভাড়া করেছিলেন একটা কারণেই, তার জিনিসটা নিরাপদে আর গোপনে রাখার জন্যে। এই বাক্সের ভেতরে যাই থাকুক না কেন, আমি চাই না তা পুলিশের জব্দ তালিকায় ঠাঁই পাক। মিস্টার ল্যাংডন, বাক্সটা আমার কাছে নিয়ে আসুন। সোফি মাথা ঝাঁকালো। না, তুমি তা করবে না। একটা গুলির আওয়াজ শোনা গেল। বুলেটটা তাদের পাশেই ভ্যানটার গায়ে গিয়ে বিঁধলে গুলির আঘাতে গাড়িটা একটু কেঁপে উঠল। উফ! ল্যাংডন বরফের মতো জমে গেল। ভার্নেট এখন আরও বেশি আত্মবিশ্বাসের সাথে কথা বললেন। মিস্টার ল্যাংডন, বক্সটা তুলে নিন। ল্যাংডন বক্সটা তুলে নিল। এখন এটা আমার কাছে নিয়ে আসুন। ভার্নেট এবার অস্ত্রটা সোজা তার দিকে তাক করল। রিয়ার বাম্পারের পাশে দাঁড়িয়ে আছেন। তার অস্ত্রটা এখন কার্গোর দরজার হাতলটার কাছাকাছি। বাক্স হাতের ল্যাংডন খোলা দরজার হাতলের দিকে এগিয়ে গেল। আমাকে কিছু একটা করতেই হবে, ল্যাংডন ভাবল। আমি প্রায়োরিটিদের ক্লিস্টোনটা তুলে দিচ্ছি। ভার্নেটের অস্ত্রটা তুলে ধরা থাকলেও সেটা ল্যাংডনের হাঁটু বরাবর হবে। সজোরের জায়গা মতো একটা লাথি সম্ভবত। দুঃখের বিষয় হলো, ল্যাংডন কাছে পৌঁছতেই ভার্নেটও যেন বিপদটা আঁচ করতে পারলেন। তিনি কয়েক পা পিছিয়ে গিয়ে 6 ফুট দূরে গিয়ে দাঁড়ালেন, ধরা ছোঁয়ার বাইরে। ভার্নেট আদেশ করলেন, দরজার পাশে বাক্সটা রাখুন। আর কোনো উপায় না দেখে ল্যাংডন হাঁটু গেড়ে বসে পড়ে বাক্সটা কার্গোর হোল্ডের নিচে নামিয়ে রাখল, ঠিক খোলা দরজাটার সামনে। এখন দাঁড়িয়ে পড়ুন। ল্যাংডন উঠতে শুরু করে থেমে গেল। ট্রাকের দরজার নিচের দিকে যে ছিটকিনিটা আছে সেটা সবার অগোচরে নামিয়ে দিল। উঠে দাঁড়ান, বাক্সটা থেকে সরে যান এবার। ল্যাংডন একটু থামল, তারপর উঠে দাঁড়ালো। পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে থাকুন। ল্যাংডন তাই করল। নিজের হৃৎস্পন্দনটা টের পেলেন ভার্নেট। ডান হাতে পিস্তলটা ধরে বাম হাত দিয়ে বাক্সটা তুলে নিলেন। বুঝতে পারলেন বাক্সটা খুবই ভারী, দু হাতে ধরতে হবে। তার জিম্মিদের দিকে ফিরে দেখে ঝুঁকিটা হিসাব করলেন। তারা দুজনেই 15 ফুট দূরে, কার্গোর হোল্ডের কাছে তার দিকে মুখ ফেরানো। ভার্নেট সিদ্ধান্ত নিয়ে ফেললেন। খুব দ্রুতই তিনি অস্ত্রটা বাম্পারের ওপর রেখে দু হাতে বাক্সটা তুলে নিয়ে এসে কার্গোর কাছে মাটিতে রেখে দিলেন। তারপর সঙ্গে সঙ্গে অস্ত্রটা হাতে তুলে নিলেন আবার। তার বন্দিরা একটু নড়ল না। একদম ঠিক আছে, এবার দরজাটা লাগাতে হবে। বাক্সটা মাটিতে রেখেই তিনি লোহার দরজাটা বন্ধ করতে লাগলেন, কিন্তু দরজাটা ঠিকমতো লাগলো না। হলোটা কি? ভার্নেট আবারও দরজায় টান দিলেন, কিন্তু বোল্টগুলো লাগলো না। দরজাটা পুরোপুরি লাগছে না। একটু ভয় পেয়ে গেলেন। আবারও সজোরে লাগানোর চেষ্টা করলেন, কিন্তু হলো না। কিছু একটা আটকে গেছে। ভার্নেট দরজাটা ফাঁক করে ভেতরে উকি মেরে দেখলেন, কিন্তু এবার দরজাটা বাইরের দিক থেকে খুলে ভার্নেটের মুখে সজোরে আঘাত হানলে তিনি মাটিতে পড়ে গেলেন। তার নাকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে প্রচণ্ড যন্ত্রণা হতে লাগল। অস্ত্রটা তার কাছ থেকে ছিটকে পড়ে গেছে। ভার্নেটের নাক দিয়ে গরম রক্ত ঝরতে লাগল। রবার্ট ল্যাংডন সজোরে ঘুষি চালিয়েছে। ভার্নেট চেষ্টা করে উঠতে পারলেন না, কারণ চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না। তার দৃষ্টি ফাঁকা হয়ে গেছে, তাই আবারও মাটিতে পড়ে গেলেন। সোফি নেবু চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ বাদে ভার্নেট শুনতে পেলেন ট্রাকের চাকার খ্যাঁচ খ্যাঁচ শব্দ। গাড়িটা ঘুরতে গিয়ে সামনের একটা গাছের সাথে ধাক্কা খেল। গাড়িটা সামনের বাম্পার খুলে একটু ঝুলে গেলেও সেটা চলতে শুরু করলো। গাড়িটা রাস্তায় পৌঁছতেই দূর থেকে সেটার বাতি দেখা গেল। ভার্নেট মাটির দিকে তাকালেন। যেখানে গাড়িটা থামানো ছিল, অল্প স্বল্প চাঁদের আলোতেও তিনি দেখতে পেলেন সেখানে কিছুই নেই, কাঠের বাক্সটাও। ফিয়াট সিডান গাড়িটা কাস্তেল গান্ডলফো ছেড়ে অ্যালবান পাহাড়ের সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পথ দিয়ে নিচের উপত্যকায় নেমে গেল। পেছনের সিটে বসে বিশপ আরিঙ্গারোসা হাসছিলেন। তার কোলের উপর রাখা ব্রিফকেসটার ভেতরে বন্ডগুলোর ওজন অনুভব করছিলেন। অবাক হয়ে ভাবছিলেন টিচারের কাছে এটা হস্তান্তর করার জন্য কত সময় লাগতে পারে। 20 মিলিয়ন ইউরো। এই অঙ্কের বিনিময়ে আরিঙ্গারোসা যে ক্ষমতা অর্জন করবেন সেটা এর চেয়েও অনেক বেশি মূল্যবান। আরিঙ্গারোসা আবারও অবাক হয়ে ভাবলেন টিচার কেন এখনও তার সাথে যোগাযোগ করছেন না। নিজের আলখাল্লাটার পকেট থেকে সেলফোনটা বের করে দেখলেন নেটওয়ার্ক খুবই দুর্বল। সেল সার্ভিস এই উঁচু জায়গায় বাধা পায়। রিয়ার আয়না দিয়ে তার দিকে তাকিয়ে ড্রাইভার বলল,
5 মিনিটের মধ্যেই আমরা পাহাড় থেকে নেমে যাব, তখন নেটওয়ার্ক পাওয়া যাবে। ধন্যবাদ তোমাকে। আরেঙ্গারোসা হঠাৎ করে একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন। পাহাড়ের উপরে কোনো নেটওয়ার্ক নেই। হয়তো টিচার তার সাথে এতক্ষণ ধরে যোগাযোগ করার জন্য চেষ্টা করে গেছেন। হয়তো মারাত্মক কিছু একটা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে আরেঙ্গারোসার ফোনের ভয়েস মেইলটা চেক করে দেখলেন, কিছুই নেই। তারপর আবারও তিনি বুঝতে পারলেন টিচার কখনোই কোনো রেকর্ড করা মেসেজ রেখে যাবেন না। তিনি এমন একজন মানুষ যিনি যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা অবলম্বন করে থাকেন। এই আধুনিক যুগে প্রকাশ্য কথাবার্তার ঝুঁকি সম্পর্কে তার চেয়ে বেশি কেউ জানে না। ইলেকট্রনিক প্রযুক্তির অভূতপূর্ণ উন্নয়ন তার বিস্ময়কর রহস্যময় জ্ঞান অর্জনের জন্য সাহায্য করেছে। এই জন্যেই তিনি আগাম সতর্কতা অবলম্বন করে থাকেন। দুঃখজনক হলো টিচার তার সতর্কতার অংশ হিসেবে আরেঙ্গারোসাকে কোনো ফোন নাম্বার দেননি। আমি একাই যোগাযোগ রাখব, টিচার তাকে জানিয়েছিলেন। সুতরাং আপনার ফোন বন্ধই রাখুন। এখন আরেঙ্গারোসা বুঝতে পারলেন তার ফোনটা হয়তো ঠিকমতো কাজ নাও করে থাকবে। তিনি আশঙ্কা করলেন যদি টিচার তাকে বারবার ফোন করার পরও না পেয়ে থাকেন তবে কি ভাববেন। তিনি ভাববেন কিছু একটা হয়েছে, অথবা আমি বর্ণগুলো নিতে পারিনি। বিশপ একটু ঘেমে উঠলেন। অথবা তার চেয়েও খারাপ কিছু, টাকাগুলো নিয়ে সটকে পড়েছি। এমনকি ঘন্টায় 60 কিলোমিটারের মধ্যম গতিতে ছুটলেও গাড়ির সামনে ঝুলে থাকা বাম্পারটা রাস্তার সাথে ঘষা লেগে শব্দ করার সাথে সাথে স্ফুলিঙ্গ হতে লাগলো। আমাদেরকে রাস্তা থেকে নেমে যেতে হবে, ল্যাংডন ভাবল। সে কোথায় যাচ্ছে বুঝতে পারছিল না, আর সামনের রাস্তাটাও দেখতে পাচ্ছিল না। ট্রাকের একমাত্র সচল হেডলাইটটা বাম্পারের আঘাতে বেঁকে যাওয়াতে সেটার আলো রাস্তায় না পড়ে পাশের ঝোপে পড়ছে। সোফি বসেছিল প্যাসেঞ্জার সিটে। কোলের উপর রাখা রোজউড বাক্সের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তুমি কি ঠিক আছো? ল্যাংডন জিজ্ঞেস করল। সোফি একটু চমকালো। তুমি কি তার কথা বিশ্বাস করো? বাকি 3 জনের খুন হওয়ার কথাটা? অবশ্যই। এটা অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে দিচ্ছে। তোমার দাদুর কিস্টোনটা হস্তান্তর করার জন্য মরিয়া হওয়াটা এবং ফর্সে আমাদেরকে ধরার জন্য কেন এত বেশি উদ্গ্রীব, সব কিছুরই উত্তর মিলে যাচ্ছে। না, আমি বলতে চাচ্ছি ওয়ার্নের তার ব্যাংককে রক্ষা করার ব্যাপারটি। ল্যাংডন তার দিকে তাকালো। এটার বিরুদ্ধে আপত্তি? কিস্টোনটা নিজের কাছে নিতে চাওয়াটা। ল্যাংডন কথাটা বিবেচনাও করল না। সে কিভাবে জানবে বাক্সটার ভেতরে কি রাখা আছে? তার ব্যাংক ওটা রেখেছিল। তিনি আমার দাদুকেও চিনতেন। হয়তো তিনি কিছু জানেন। তিনি হয়তো ঠিক করেছিলেন যে তিনি নিজেই গ্রেলটা চান। ল্যাংডন মাথা ঝাঁকালো। ভার্নেটকে সেরকম মোটেই মনে হয়নি। আমার অভিজ্ঞতা বলে 2 ধরনের লোক আছে যারা গ্রেলটা খোঁজ করে। হয় তারা ধরে নিয়েছে কিংবা বিশ্বাস করে যে তারা খ্রিস্টের হারানো পেয়ালাটা খুঁজছে, অথবা অথবা তারা সত্যটা জানে আর এটা তাদেরকে আতঙ্কিত করে থাকে। ইতিহাস জুড়ে অনেক দলই গ্রিলটা ধ্বংস করার জন্য হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। তাদের দুজনের মধ্যেকার নীরবতাটা বাম্পারের ঘর্ষণজনিত শব্দের জন্য ঢাকা পড়ে গেল। তারা এখন কয়েক কিলোমিটার পর্যন্ত চলে এসেছে। গাড়ির সামনের চাকার দিক থেকে স্ফুলিঙ্গটা দেখে ল্যাংডনের মনে হলো সেটা আবার বিপজ্জনক কিছু না তো। যদি তারা রাস্তার দুপাশ থেকে কোনো গাড়িকে অতিক্রম করে তবে নিশ্চিতভাবেই মনোযোগের কারণ হবে সেটা। ল্যাংডন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি দেখছি যদি বাম্পারটা আগের জায়গায় লাগাতে পারি। সে গাড়িটাকে থামালো। অবশেষে নীরবতা নেমে এলো। ল্যাংডন ট্রাকের সামনে যেতেই হঠাৎ করে একটু সতর্কতা অনুভব করল। এই মুহূর্তে আর গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। তার কাঁধে এখন মস্ত বড় দায়িত্ব। সোফির হাতে যে জিনিসটা আছে সেটা ইতিহাসের সবচাইতে বড় রহস্যের জট খুলতে সাহায্য করবে। যদি দায়িত্বটা অত গুরুতর না হতো তবে ল্যাংডন প্রায়রিদের খুঁজে বের করে কিস্টোনটা তাদের কাছে ফিরিয়ে দিত। বাকি 3 জনের মৃত্যুর খবরটা মারাত্মকভাবেই সবকিছু বদলে দিয়েছে। প্রায়রিদের ভেতরে অনুপ্রবেশ ঘটেছে। তারা আপোষ করে ফেলেছে। ভাতৃসংঘকে অবশ্যই কড়া নজরদারিতে রাখা হয়েছিল, অথবা কোনো স্তরে বিশ্বাসঘাতকতা হয়েছে, কিংবা তাদের মধ্যে গুপ্তচর রয়েছে। সনিয়া কেন কিস্টোনটা সোফিয়া ল্যাংডনের কাছে হস্তান্তর করতে চেয়েছেন সেটা এখন বোঝা যাচ্ছে। ভাতৃসংঘের বাইরের লোকজন, যে লোককে তিনি মনে করেছেন আপোষ করবে না। আমরা কিস্টোনটা আর ভাতৃসংঘের কাছে ফেরত দিতে পারবো না। এমনকি ল্যাংডন যদি প্রায়রি সদস্যদের কাউকে খুঁজে বেরও করে তবে যেই কিস্টোনটা নেবার জন্য এগিয়ে আসবে সেই শত্রু বনে যাবে। এই মুহূর্তে অন্তত এটা মনে হচ্ছে কিস্টোনটা সোফিয়া ল্যাংডনের হাতেই থাকবে, সেটা তারা চাক বা না চাক।
ট্রাকের সামনের অংশটা ল্যাংডনের ধারণার চেয়েও বেশি খারাপ হয়ে গেছে। বাম দিকের হেডলাইটটা নেই। ডান দিকেরটা দেখে মনে হচ্ছে চোখের মণি বের হওয়া একটা নষ্ট চোখ। ল্যাংডন সেটা ঠিক করার জন্য সোজা করল, কিন্তু আবার ওটা ঝুলে পড়ল। ভাঙাচোরা বাম্পারটায় যে মাথা আটকে কোনোরকম ঝুলে আছে, সেখানে ল্যাংডন সজোরে একটা লাথি মেরে সেটা পুরোপুরি ভেঙে ফেলতে চাইল। দোমড়ানো মোচড়ানো বাম্পারটাতে লাথি মারতে মারতে ল্যাংডন কিছুক্ষণ আগে বলা সোফির কথাটা স্মরণ করল। আমার দাদু আমার জন্য একটা ফোন মেসেজ রেখে গেছেন, সোফি তাকে বলেছিল। তিনি বলেছিলেন আমার পরিবার সম্পর্কে একটা সত্য কথা বলার আছে। সেই সময় কথাটার কোনো অর্থ বহন করেনি, কিন্তু এখন প্রায়োরি অফ সায়নের জড়িত থাকার কথাটা জেনে ল্যাংডনের মনে নতুন একটা সম্ভাবনা উঁকি মারতে শুরু করলো। বাম্পারটা আচমকা ভেঙে পড়ল। নিদেন পক্ষে ট্রাকটা দেখে এখন আর মনে হচ্ছে না সেটা একটা 4th অফ জুলাইয়ের স্ফুলিঙ্গ সৃষ্টিকারী কিছু। বাম্পারটা পাশের ঝোপের আড়ালে ফেলে দিল সে। এবার ভাবতে লাগলো এরপর তারা কোথায় যাবে। ক্রিপ্টেক্সটা কিভাবে খুলবে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, অথবা এই জিনিসটা সনিয়ে তাদেরকে কেন দিল তাও জানে না। দুঃখজনক হলেও সত্য, আজকের রাতে তাদের টিকে থাকতে হলে এই প্রশ্নের উত্তর পেতেই হবে। আমাদের সাহায্যের দরকার, ল্যাংডন সিদ্ধান্ত নিল। পেশাদারি সাহায্য। হলি গ্রেল এবং প্রায়োরি অফ সায়নের জগতে একজন ব্যক্তিই আছেন, কিন্তু চ্যালেঞ্জটা হলো কিভাবে এই আইডিয়াটা সোফির কাছে তুলে ধরবে। গাড়ির ভেতরে সোফি তার কোলের রোজউড বাক্সটা নিয়ে ল্যাংডনের জন্য অপেক্ষা করছে। আমার দাদু কেন আমাকে এটা দিলেন? এই জিনিসটা দিয়ে সে কি করবে তার বিন্দু বিসর্গ সে জানে না। ভাবো সোফি, তোমার মাথাটা খাটাও। দাদু তোমাকে কিছু বলতে চেষ্টা করছেন। বাক্সটা খুলে সে ক্রিপ্টেক্সের ডায়ালের দিকে তাকালো। মেধার উৎকর্ষতার চিহ্ন। সে তার দাদুর হাতে তৈরি কাজটা অনুভব করল। কিস্টোন হলো একটা মানচিত্র যা শুধুমাত্র সুযোগ্য লোকে অনুসরণ করতে পারে। বাক্সটা থেকে ক্রিপ্টেক্সটা বের করে সোফিয়ার ডায়ালের উপর আঙুল বোলালো। 5 অক্ষরের। সে ডায়ালটা একের পর এক ঘোরাতে লাগলো। যন্ত্রটা খুব সুন্দর করে ঘুরল। সে একটা শব্দ ঘুরিয়ে ঘুরিয়ে মেলালো। এবার 5 অক্ষরে যে শব্দটা হলো সোফি জানত সেটা একেবারে অর্থহীন কিছু। GRAIL, গ্রেইল। আস্তে করে সিলিন্ডারের দুপাশ ধরে টান দিল। ক্রিপ্টেক্সটা খুলল না। ভেতরের ভিনেগারের ঘরঘর শব্দ শুনতে পেল। তারপর আবারও চেষ্টা করল। VINCI, ভিঞ্চি। আবারও কোনো সারা শব্দ নেই। VOUTE, ভূত। ক্রিপ্টেক্সের কিছুই হেরফের হলো না। চিন্তিত হয়ে সে রোজউড বাক্সটার ঢাকনা বন্ধ করে দিল। বাইরে ল্যাংডনের দিকে তাকিয়ে সে কৃতজ্ঞ বোধ করল যে আজ রাতে সে তার সাথে আছে। PS, রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। তাকে জড়িত করার দাদুর অভিপ্রায়টা এখন খুবই যুক্তিযুক্ত মনে হচ্ছে। সোফি তার দাদুর অভিপ্রায় সম্পর্কে কিছুই বুঝতে পারছে না। আবার রবার্ট ল্যাংডন এক্ষেত্রে তাকে দিক নির্দেশনা দিতে পারে। একজন টিউটর যে কিনা তার ছাত্রের লেখাপড়ার তদারকি করছে। ল্যাংডনের জন্য দুঃখজনক যে সে আজ রাতে টিউটরের চেয়েও বেশি কিছু হিসেবে আবির্ভূত হয়েছে। সে বেজুফসের শিকারে পরিণত হয়েছে, আর কিছু অদৃশ্য শক্তি হোলি গ্রিলটা দখলে নেবার পায়তারা করছে। গ্রিলটা যাই হোক না কেন, সোফি আবার ভাবল তার জীবনে কোনো সত্য জানা যাবে কি না। ট্রাকটা চলতে শুরু করলে ল্যাংডন খুশি হলো যে সেটা খুব ভালো মতোই চলছে। ভার্সিটিতে কিভাবে যাওয়া যাবে তুমি কি জানো? সোফি তার দিকে তাকালো। বেড়াতে যাবে? না, আমার একটা পরিকল্পনা আছে। ওখানে একজন ধর্মীয় ইতিহাসবেত্তা রয়েছেন আমার চেনা। তিনি ভার্সিটির কাছে বাস করেন। আমি ঠিক বলতে পারছি না কোথায়, কিন্তু আমরা খোঁজ করে দেখতে পারি। আমি তার এস্টেটে বার কয়েক গিয়েছি। তার নাম লেই টিবিং। তিনি একজন সাবেক ব্রিটিশ রয়্যাল হিস্টোরিয়ান। তিনি প্যারিসে থাকেন। টিবিংয়ের আজীবন আকাঙ্ক্ষা হলো হোলি গ্রেল। যখন 15 বছর আগে প্রায়োরিদের কিস্টোনটার ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছিল, তখন তিনি ফ্রান্সে চলে আসেন বিভিন্ন চার্চে সেটা খোঁজার আশায়। তিনি কিস্টোন এবং হোলি গ্রেলের উপর অনেক বই লিখেছেন। তিনি হয়তো আমাদেরকে সেটা কিভাবে খুলতে হবে সে ব্যাপারে সাহায্য করতে পারবেন। সোফির চোখে উদ্বিগ্নতা। তুমি তাকে বিশ্বাস করো? কিসে বিশ্বাস করি? তথ্যটা চুরি করবে না এবং আমাদেরকে বিপদে ফেলবে না? আমার কোনো ইচ্ছে নেই তাকে বলি যে আমরা পুলিশের ফেরারি। রবার্ট, তোমার কি মনে হচ্ছে না আমাদের দুজনের ছবি ইতিমধ্যে ফ্রান্সের সমস্ত টেলিভিশনে প্রচারিত হয়ে গেছে?
বেজুফসে সবসময় তার সুবিধার জন্য মিডিয়াকে ব্যবহার করে থাকে। আমরা যাতে পরিচয় লুকাতে না পারি সে ব্যাপারে সে সব কিছু করবে। খুব ভালো কথা, ল্যাংডন ভাবল। ফরাসি টিভিতে আমার ডেবু হবে প্যারিসের মোস্ট ওয়ান্টেড হিসেবে। নিজের পক্ষে জোনাস হকম্যান তাতেই খুশি হবে। যতবারই ল্যাংডন খবরের শিরোনাম হয়েছে তার বইয়ের কাটতে বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এই লোকটা কি তোমার ভালো বন্ধু? সোফি জিজ্ঞেস করল। প্রশ্নটা বিবেচনার দাবি রাখে। ল্যাংডনের মন বলছে টিবিং পুরোপুরি বিশ্বস্তই হবে, একটা উপযুক্ত নিরাপদ আশ্রয়। টিবিং শুধু ল্যাংডনকে সাহায্যই করবে না, সে নিজেও একজন গ্রিল অন্বেষণকারী এবং গবেষক। আর সোফি দাবি করছে তার দাদু প্রায়োরি অফ সায়নের একজন গ্র্যান্ডমাস্টার। টিবিং যদি কথা শোনে তবে নির্ঘাত সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে যাবে। টিবিং হতে পারে খুব শক্তিশালী একজন মিত্র, ল্যাংডন বলল, তবে সেটা নির্ভর করছে তুমি তার কাছে কতটুকু বলবে। ফসে সম্ভবত বিরাট অঙ্কের পুরস্কারের ঘোষণা দেবে। ল্যাংডন হেসে উঠল। বিশ্বাস করো, এই লোকটার কাছে টাকা পয়সা হলো শেষ জিনিস। লেই টিবিং খুবই ধনী ব্যক্তি, ব্রিটেনের ল্যাঙ্কাস্টারের প্রথম ডিউকের একজন বংশধর। টিবিং তার টাকা পয়সা সেই পুরনো রীতি অনুযায়ী পেয়েছে, উত্তরাধিকারী সূত্রে। প্যারিসের বাইরে তার এস্টেটটা সপ্তদশ শতাব্দীর একটা প্রাসাদ, সেটাতে দুটো হ্রদও আছে। ল্যাংডন টিবিংয়ের সাথে প্রথম পরিচিত হয়েছিল কয়েক বছর আগে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের মাধ্যমে। টিবিং বিবিসিকে একটা ঐতিহাসিক প্রামাণ্য দলিল সহকারে হোলি গ্রেইলের তুমুল উত্তেজনা সৃষ্টিকারী একটি প্রামাণ্যচিত্র নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, যা মূলধারার টেলিভিশনের দর্শকদের জন্য সম্প্রচার করা হবে। বিবিসি টিবিংয়ের বিশ্বাসযোগ্যতা, পাণ্ডিত্য আর গবেষণার উপর আস্থা রাখলেও এরকম একটি বিতর্কিত বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের ঝুঁকি নিতে চায়নি, কারণ এতে করে তাদের মানসম্মত সাংবাদিকতার দীর্ঘদিনের ঐতিহ্যটা নষ্ট হয়ে যেতে পারে। টিবিংয়ের সাজেশনেই বিবিসি বিশ্বের 3 জন সম্মানিত ইতিহাসবিদ, যারা হোলি গ্রেইল সম্পর্কে নিজেদের মতবাদের জন্য বিখ্যাত, তাদেরকে জড়ো করে সাক্ষাৎকার প্রচার করেছিলেন। ল্যাংডন ছিল তাদেরই একজন। বিবিসি সাক্ষাৎকারটি ধারণ করার জন্য ল্যাংডনকে টিবিংয়ের প্যারিসের এস্টেটে নিয়ে গিয়েছিল। টিবিংয়ের চমৎকার ড্রয়িং রুমে ক্যামেরার সামনে বসেছিল টিবিংয়ের গল্পটা শোনার জন্য। প্রথম দিকে হলি গ্রেইলের বিকল্প উপাখ্যানটাতে তার সন্দেহ ছিল। এই কথাটা ল্যাংডন স্বীকার করে নিয়েছিল বলে যে কয়েক বছর আগে গবেষণা করার পর অবশেষে সে বুঝতে পেরেছে কাহিনীটা সত্য। শেষে ল্যাংডন তার নিজের কিছু গবেষণার কথা বর্ণনা করেছিল, সিম্বোলজিক সংযোগের একটা সিরিজ, যা খুব ভালো করেই বিতর্কের দাবি রাখে। যখন অনুষ্ঠানটি ব্রিটেনে সম্প্রচার করা হলো তখন এটা সুনির্মাণ আর যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও খ্রিস্টান সমাজের বিরাট একটা অংশ প্রতিবাদে ফেটে পড়েছিল, তাদের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে উঠেছিল। এটার যুক্তরাষ্ট্রে কখনো প্রচারিত হয়নি, কিন্তু বিক্ষোভটা ঠিকই আটলান্টিক পাড়ি দিয়েছিল। এর কিছুদিন বাদেই ল্যাংডন এক পুরনো বন্ধুর কাছ থেকে একটা পোস্টকার্ড পেয়েছিল, ফিলাডেলফিয়ার একজন ক্যাথলিক বিশপ। কার্ডটাতে শুধু লেখা ছিল, এ তু রবার্ট? রবার্ট? সোফি জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত এই লোকটাকে বিশ্বাস করা যায়? অবশ্যই, আমার সহকর্মী, তার টাকার দরকার নেই। আর আমি এও জানি ফরাসি কর্তৃপক্ষের ওপর সে দারুণ ক্ষেপে আছে। ফরাসি সরকার ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনটা কেনার জন্যে তার কাছ থেকে অসম্ভব রকমের কর আদায় করেছে। সে বেজুফসেকে সহযোগিতা করার জন্য উঠে পড়ে লাগবে না। সোফি অন্ধকার পথের দিকে তাকালো। আমরা যদি তার কাছে যাই, তুমি তাকে কতটুকু বলতে চাও? ল্যাংডনকে এটা নিয়ে চিন্তিত মনে হলো। আমাকে বিশ্বাস করো, লেই টিবিং প্রায়োরি অফ সায়ন আর হোলি গ্রেইল সম্পর্কে এই পৃথিবীতে সবচাইতে বেশি জানে। সোফি তার দিকে তাকালো। আমার দাদুর চেয়েও বেশি? আমি বলতে চাচ্ছি ভ্রাতৃসংঘের বাইরে। তুমি কি করে জানলে টিবিং ভ্রাতৃসংঘের সদস্য নয়? টিবিং সারা জীবন ব্যয় করেছেন হোলি গ্রেইল সম্পর্কে সত্য কথা প্রচার করার জন্য। প্রায়োরিদের শপথ হলো হোলি গ্রেইলটা গোপন রাখা। কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। ল্যাংডন তার আশঙ্কাটা বুঝতে পারল। সনি ক্রিপ্টেক্সটা সরাসরি সোফিকেই দিয়েছেন, যদিও সে জানে না ওতে কি আছে, কিংবা এটা দিয়ে সে কি করবে। তাই সে এ ব্যাপারে একজন অপরিচিত লোককে জড়িত করতে দ্বিধান্বিত। টিবিংকে শুরুতে কিস্টোনটা সম্পর্কে কিছু বলার দরকার নেই, অথবা একেবারেই বলার দরকার নেই। তার বাড়িটা আমাদেরকে লুকিয়ে থেকে সুস্থিরভাবে চিন্তা করার সুযোগ করে দেবে। আমরা তার সাথে গ্রিল নিয়ে আলাপের সময় তুমি ঠিক সময় মতো জানাবে কেন তোমার দাদু তোমাকে এটা দিয়েছেন। আমাদেরকে, সোফি স্মরণ করিয়ে দিল। ল্যাংডন খুব গর্বিত বোধ করল। আরেকবার অবাক হয়ে ভাবল,
কেন সোনিয়া তাকে এই ঘটনায় যুক্ত করেছেন। তুমি কি অল্প বিস্তর জানো টিবিং কোথায় থাকেন? সোফি জিজ্ঞেস করল। তার এস্টেটটা শ্যাতোভিলে নামে পরিচিত। সোফি অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকাল। শ্যাতোভিলে? সেটাই। চমৎকার বন্ধুই বটে। তুমি এস্টেটটা চেনো? আমরা সেটা অতিক্রম করে ফেলেছি। এটা কাস্তেল জেলায়, এখান থেকে 20 মিনিটের পথ। ল্যাংডন চিন্তিত হলো। এত দূর? হ্যাঁ, এই সময়ের মধ্যে তুমি আমাকে বলো আসলে হোলি গ্রেইলটা কি? ল্যাংডন একটু থামল। আমি টিবিংয়ের ওখানে সেটা বলবো। সে আর আমি এই ব্যাপারটায় বিভিন্ন দিকের ওপর বিশেষজ্ঞ। তার আর আমার কথাবার্তায় তুমি পূর্ণাঙ্গ চিত্রটা পাবে। ল্যাংডন হাসল। তাছাড়া গ্রিল হলো টিবিংয়ের জীবন। টিবিংয়ের কাছ থেকে হোলি গ্রিলের গল্প শোনা আর আইনস্টাইনের কাছ থেকে আপেক্ষিকতার ব্যাখ্যা শোনা একই কথা। আশা করি মাঝরাতে আগমনের জন্য টিবিং কিছু মনে করবেন না। মনে রেখো, উনি স্যার লেই। ল্যাংডন একবারই এই ভুলটা করেছিল। টিবিং একজন মজার মানুষ। কয়েক বছর আগে হাউস অফ ইয়র্কের উপরে জ্ঞানগর্ভ একটা লেখার পরপরই সে নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন। সোফি মাথা চাকালো। তুমি ঠাট্টা করছো, তাই না? আমরা একজন নাইটের কাছে যাচ্ছি? ল্যাংডন একটা অদ্ভুত হাসি দিল। আমরা এখন গ্রিলের খোঁজে আছি সোফি। আর একজন নাইটের চেয়ে এ ব্যাপারে কে বেশি সাহায্য করতে পারে? 185 একরের বিশাল শ্যাতোভিলে প্যারিসের ভার্সেই নগরের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। প্যারিস থেকে মাত্র 5 মিনিটের পথ। কাউন্ট অফ অফুলের জন্য 1668 সালে ফ্রাঁসোয়া মার্সাতো একটি নকশা করেছিলেন। এটা প্যারিসের অন্যতম ঐতিহাসিক একটি সেতু। দুটো বড় আয়তক্ষেত্রকার হ্রদ আর একটা বিশাল বাগান আছে এখানে। লো নটর বাগানটার নকশা করেছিলেন। শ্যাতোভিলেকে একটা ম্যানশনের চেয়ে বরং প্রাসাদ বলেই বেশি মনে হয়। এস্টেটটাকে লা পেতিত ভার্সে বলে ডাকা হয়। ল্যাংডন ট্রাকটা সেতুর প্রবেশপথের গেটের কাছে থামালো। এখান থেকে সেতুটা আরও 1 মাইল দূরে। সিকিউরিটি গেট দিয়ে দূরের প্রান্তরের মাঝখানে টিবিংয়ের প্রাসাদটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গেটের ফলকটা ইংরেজিতে লেখা, ব্যক্তিগত সম্পত্তি, প্রবেশ নিষেধ। যেন ঘোষণা দিচ্ছে এটা ব্রিটেনের কোনো অঞ্চল। টিবিং কেবল গেটের ফলকটি ইংরেজিতে লেখেননি, বরং গেটের পাশে ইন্টারকমটাও ডান দিকে রেখেছেন। ইউরোপে কেবল ইংল্যান্ডেই প্যাসেঞ্জাররা বাম দিকে বসে। সোফি ইন্টারকমের অদ্ভুত অবস্থান দেখে অবাক হলো। কেউ যদি প্যাসেঞ্জার ছাড়া এখানে এসে পৌঁছায় তাহলে কি হবে? আমাকে জিজ্ঞেস করো না। ল্যাংডন এ ব্যাপারটা নিয়ে টিবিংয়ের সাথে একবার কথা বলেছিল। সে যেখানে থাকে সেই জায়গাটাকে নিজের দেশের মতো করে ভাবতে বেশি পছন্দ করে। সোফি পাশের কাঁচটা নামিয়ে দিল। রবার্ট, তুমি কথা বলো। ল্যাংডন সোফির দিকে হেলে তার কোলের উপর দিয়ে হাত বাড়িয়ে ইন্টারকমের বোতাম টিপল। এ সময় মনোরম একটা সুগন্ধি তার নাকে এসে লাগলো। বুঝতে পারল সোফির খুব কাছাকাছি এসে পড়েছে। ওইরকম অদ্ভুত ভঙ্গিতে অপেক্ষা করলো। কিছুক্ষণ বাদে ফোনটা বাজতে লাগলো। শেষে ইন্টারকম থেকে একটা খসখসে কণ্ঠ ফরাসিতে বলল, শ্যাতোভিলে, কে বলছেন? রবার্ট ল্যাংডন বলছি। সোফির কোল ঘেঁষে ফোনটার আরও কাছে এগিয়ে গেল সে। আমি স্যার লেই টিবিংয়ের একজন বন্ধু। আমার তার সাহায্যের দরকার। আমার মনিব ঘুমাচ্ছেন। আমিও। তার সাথে আপনার কি দরকার? একটা ব্যক্তিগত ব্যাপার। তার অন্যতম সেরা আগ্রহের বিষয় সেটা। তাহলে আমি নিশ্চিত তিনি আপনাদেরকে সকালেই আমন্ত্রণ জানাতে পারলে খুশি হবেন। ল্যাংডন একটু নড়ে চড়ে বসল। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার লেই ঘুমাচ্ছেন, আর আপনি যদি তার বন্ধুই হন তো আপনার ভালো করেই জানা আছে তার স্বাস্থ্য খুব একটা ভালো নেই। স্যার লেই টিবিং শৈশব থেকেই পোলিওতে ভুগছেন। এখন তিনি লেগ ব্রেস ব্যবহার করেন, সাথে ক্রাচও। কিন্তু তার সাথে শেষ দেখার সময় ল্যাংডন তার মধ্যে যথেষ্ট প্রাণ প্রাচুর্য দেখেছিল। যদি পারেন দয়া করে তাকে জানান আমি গ্রিল সম্পর্কে নতুন কিছু খুঁজে পেয়েছি। আমাদের পক্ষে সকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। একটা লম্বা বিরতি। ল্যাংডন আর সোফি অপেক্ষা করতে লাগলো। পুরো 1 মিনিট পার হয়ে গেল। অবশেষে একজন কথা বলল। আমার ভালো মানুষ, আমি বলতে বাধ্য হচ্ছি আপনি এখনও হার্ভার্টের স্ট্যান্ডার্ড সময়ে আছেন। কণ্ঠটা খসখসে এবং মৃদু। ল্যাংডন হাসল। চিনতে পারল ব্রিটিশ বাচনভঙ্গির কণ্ঠটা। লেই, এরকম অসময়ে আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাজের লোক বলল আপনি কেবল প্যারিসে আছেন তা নয়, বরং গ্রিল সম্পর্কেও কিছু বলতে চান। আমি ভেবেছিলাম
এই কথা শুনে আপনি বিছানা ছেড়ে উঠবেন। তাই হয়েছে। এই পুরনো বন্ধুর জন্য দরজা খোলার কোনো সম্ভাবনা আছে কি? যারা সত্যের অন্বেষণ করে তারা বন্ধুর চেয়েও বেশি কিছু। তারা আমার ভাই। ল্যাংডন সোফির দিকে চোখ গোল করে তাকালো। অবশ্যই, আমি গেটটা খুলে দিচ্ছি, টিবিং বললেন। কিন্তু প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে আপনার স্মরণশক্তি ঠিক আছে কিনা। একটা পরীক্ষা হয়ে যাক। আপনি 3টা প্রশ্নের উত্তর দেবেন। ল্যাংডন ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। সোফিকে ফিসফিস করে বলল, তোমাকে আগেই বলেছি সে খুবই মজার একজন মানুষ। আপনার প্রথম প্রশ্ন, টিবিং বললেন, তার কণ্ঠে গাম্ভীর্য। আপনাকে আমি চা না কফি খাওয়াবো? ল্যাংডন জানত আমেরিকানদের কফি প্রীতি সম্পর্কে তার মনোভাবটা কি। চা। সে জবাব দিল, হালকা বাদামি। চমৎকার। আপনার দ্বিতীয় প্রশ্ন, দুধ না চিনি? ল্যাংডন একটু ইতস্তত করল। দুধ। সোফি তার কানে ফিসফিস করে বলল, আমার মনে হয় ব্রিটিশরা দুধই দেয়। দুধ, ল্যাংডন বলল। নীরবতা। চিনি? টিবিং কোনো জবাবই দিলেন না। দাঁড়ান। ল্যাংডনের মনে পড়ে গেল শেষবার যখন দেখা হয়েছিল তখন তেতো একটা পানীয় পান করেছিল। সে বুঝতে পারল প্রশ্নটাতে চালাকি আছে। লেবু, সে জানালো। হালকা বাদামি, সঙ্গে লেবু। অবশ্যই। টিবিংয়ের কণ্ঠটা এখন খুব আমোদে শোনালো। শেষ প্রশ্ন, কোন বছর হার্ভার্ডের একজন নৌকা বাইচওয়ালা হেনলিতে অক্সফোর্ডের একজন লোককে পেছনে ফেলে গিয়েছিল? ল্যাংডন এই সম্পর্কে কিছুই জানে না, তবে সে এটা অনুমান করতে পারল উত্তর একটাই হবে। এই জন্যে এটা জিজ্ঞেস করা হয়েছে। নিশ্চিত করেই বলা যায় এরকম কোনো হাস্যকর ঘটনা কখনোই ঘটেনি। গেট খট করে খুলে গেল। আপনার স্মরণশক্তি ঠিকই আছে বন্ধু, আপনি পাশ করেছেন। মসিয়ে ভার্নেট, জুরিখের ডিপোজিট ব্যাংকের রাত্রিকালীন ম্যানেজার টেলিফোনে ব্যাংকের প্রেসিডেন্টের কণ্ঠটা শুনতে পেরে স্বস্তি অনুভব করল। আপনি কোথায় গিয়েছেন স্যার? এখানে পুলিশ এসেছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমার একটু অসুবিধা হয়েছে, ব্যাংক প্রেসিডেন্ট বললেন। তাকে খুব তিক্ত মনে হচ্ছে। আমার এখন তোমার সাহায্য দরকার। আপনার একটু না, বেশি সমস্যা হয়েছে, ম্যানেজার ভাবল। পুলিশ ব্যাংকটা চারদিক থেকে ঘিরে রেখেছে। তারা হুমকি ধামকি দিচ্ছে। ডিসিপিজের ক্যাপ্টেন নিজে এসেছেন। ব্যাংকের দাবি অনুযায়ী ওয়ারেন্ট নিয়ে আসা হয়েছে। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার? ট্রাক নাম্বার 3, সেটা একটু খোঁজো। হতভম্ব হয়ে ম্যানেজার তার ডেলিভারির শিডিউলটা দেখল। এটা তো এখানেই আছে, নিচের লজিং ডকে। আসলে সত্যি বলতে কি, সেটা নেই। পুলিশ যে দুজনকে খুঁজছে তারাই ট্রাকটা চুরি করে নিয়ে গেছে। তারা কিভাবে ওটা নিয়ে বাইরে গেল? আমি ফোনে সেটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমাদের এখানে এমন পরিস্থিতির উদ্ভব ঘটেছে যা দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাংকের জন্য বিপর্যয়কর। আপনি আমার কাছ থেকে কী সাহায্য চান স্যার? আমি চাই তুমি এখনই ট্রাকের ইমার্জেন্সি ট্রান্সপন্ডারটা চালু করো। ম্যানেজারের চোখটা ঘরের অন্য পাশে রাখা লোজাক কন্ট্রোল বক্সের দিকে গেল। সব আর্মড ট্রাকের মতোই ব্যাংকের প্রতিটা ট্রাকে রেডিও কন্ট্রোল যন্ত্র বসানো আছে, যা ব্যাংক থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে চালু করা যায়। ম্যানেজার তার জীবনে সেটা মাত্র একবারই চালু করেছিলেন, একটা হাইজ্যাক হবার পর, আর সেটা দারুণভাবেই কাজ করেছিল। ট্রাকটার অবস্থান চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে কর্তৃপক্ষকে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। আজ রাতে ম্যানেজারের মনে হচ্ছে প্রেসিডেন্ট তার কাছ থেকে আরও বেশি কিছু আশা করছেন। স্যার, আপনি ভালো করেই জানেন আমি যদি সেটা চালু করি সেটা একই সাথে কর্তৃপক্ষকেও জানিয়ে দেবে, তাতে আমাদের সমস্যা হবে। ভার্নেট কয়েক সেকেন্ড নীরব রইলেন। হ্যাঁ, আমি জানি। যাই হোক, ওটা করো। ট্রাক নাম্বার 3, আমি ফোন ধরে রাখছি। ট্রাকটার একেবারে নিখুঁত অবস্থান জানার সঙ্গে সঙ্গেই আমি চাই তুমি সেটা আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে স্যার। 30 সেকেন্ড পর 40 কিলোমিটার দূরে ট্রাকের ভেতর লুকিয়ে রাখা ছোট্ট ট্রান্সপন্ডারটা চালু হয়ে গেল। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস দ্য ডাভিঞ্চি কোড এর 11 পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।